আহ! আমার অনেক ব্যথা লাগছে। ছেড়ে দাও মা। তুমি বিশ্বাস করো আমি কিছুই জানি না। আপু তো রুমেই ছিল। তুমি ডাকতে বলছো, এসে দেখি আপু নেই। আমি সত্যি কিছু জানি না। রাইসার চিৎকারে নাবিলা তেতে উঠলেন। এই কুলক্ষণা মেয়ে যে বাড়িতে থাকবে সর্বনাশ হয়ে যাবে সেই বাড়ি। ধ্বংস হয়ে যাবে। আমার মেয়েটা কোথায় গেল? রাইসা ঘুরে বাবার দিকে চাইলো একটুখানি ভরসার জন্য। বিশ্বাস করো আব্বু, আমি সত্যিই জানি না আপু কোথায় গিয়েছে। তাশফিক শিকদার যেন কথাটির কোনো গুরুত্বই দিলেন না। মেজাজ চড়ে গিয়েছে তার। এত এত আত্মীয় স্বজনের কাছে তার মাথা হেট করে দিল সানজিদা। এখন এই মুখ নিয়ে কি করে তাদের সামনে গিয়ে দাঁড়াবেন? বড় শখ করে একটা ধনী পাত্র পেয়েছিলেন, মেয়ে বলছিল না। দুশ্চিন্তার ছাপ আর মান ইজ্জত সব একসাথে জেঁকে বসেছে। এখন কি করবে তুমি? এত মানুষের মাঝে আমাদের মান সম্মান কি হবে ভেবে দেখেছো? স্ত্রীর কথায় নিজেও আরো ভাবুক হলেন। কি করা যায়? অনেক ভাবনার পর নাবিলার মাথায় বুদ্ধি আসলো। এই জায়গায় যদি রাইসা বসে বিয়েটা করে, তবেই তাদের অপমান হবে না। রাইসাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তার কপাল কেটে রক্ত বের হয়েছে। সেখানেই বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে মেয়েটা। সেই দিকে লক্ষ্য করেই নাবিলা কিছুক্ষণ চতুর বুদ্ধি খাটালেন। অতঃপর এগিয়ে গিয়ে বসলেন রাইসার সম্মুখে। তারপর কড়া গলায় হুংকার ছাড়লেন, এত ন্যাকা কান্না আমাদের সামনে দেখাবি না। অসহ্য লাগে। পারিস তো শুধু এই একটাই, যখন তখন চোখের পানি ফেলতে। তো চোখের পানিতে আমার সংসার ডুবে গেল। অভিশপ্ত মেয়ে কোথাকার। জন্মের পরেই মাকে খেয়েছিস, এবার আবার আমাদেরকে না খেয়ে হাল ছাড়বি না, তাই না? আর কত তোকে বয়ে বেড়াবো? তোকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। আমি কুলসুমকে পাঠিয়ে দিচ্ছি, চটপট রেডি হয়ে নিবি। আমাদের ঘাট থেকে এইবার নাম। কোনো রকম কোনো কথা যেন না ওঠে বিয়ে বাড়ি। সানজিদার জায়গায় চুপচাপ গিয়ে বসে থাকবি আর বিয়েটা করে নিবি। চমকে ওঠে রাইসা। বুকের ভেতর ধক করে উঠল। কি বলে তার মা? এটা কিভাবে সম্ভব? বোনের হবু বরকে কিভাবে বিয়ে করতে পারে? এটা তো অন্যায়। কিন্তু মুখ ফুটে বলার মতো সাহস পেল না। রাইসা যেন কিছু বলারই রইল না। পাথুরে মূর্তি বনে গেল। কোনো উত্তর বা মতামত তার দ্বারা যে দেওয়া সম্ভব নয়, সেটা তার পূর্ব পরিচিত। কোনো রকম ভনিতা ছাড়াই আবারও কাট কাট জবাব দিল নাবিলা বেগম। তোকে এই বিয়েটা করতেই হবে, বুঝতে পেরেছিস? এর অন্যথা যদি হয়, আমাকে তো তুই চিনিস, আমি কত দূর যেতে পারি তোর ধারণা আছে নিশ্চয়। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। এরপর যেখানে খুশি চলে যাস আমার মুক্তি দিয়ে। রাইসা কিছুক্ষণ থেমে থাকলো। তার বলার মতো ভাষা নেই। হৃদস্পন্দন যেন থেমে গেছে। তবে কি ওরা রাইসার মতামতের জন্য অপেক্ষা করবে? করবে না। ওরা শুধু ওদের মতামত জানিয়েই দিল। একজন কাজিন তৎক্ষণাৎই এসে রাইসাকে সাজিয়ে দিল। রাইসা হ্যাঁ বা না বলার মতো শক্তি পেল না। পাবে কি করে? নিজের মা হলে তো বলতে পারতো। সৎ মা হয়েও যে এতদিন দেখে রেখেছে, এটাই তো অনেক। অল্প সময়ের মধ্যে যা পেয়েছে তাই সাজিয়েছে। নিঃশব্দে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে রাইসা। বুকের ভেতর কষ্টেরা দলা পাকিয়ে আসছে। তার যে কান্না করা বারণ। কান্নার গুরুত্ব দেওয়ার মতো কেউ থাকলে কান্না করার সার্থকতা থাকে। সেখানে ওরা তো আপন বলতে কেউ নেই। যার মা নেই, তার কাছে আবার কি? দুনিয়ার সমস্ত সুখ যদি পায়েও ঢেলে দেয়, তার মতো হতভাগী এই পৃথিবীতে একটাও নেই। চুপচাপ পুতুলের মতো বসে আছে, যেন একটা পাথরকে বউ সাজিয়ে বসিয়ে রেখেছে। আপন মনে ভাবছে, যদি নিজের মা বেঁচে থাকতো কি, তবে এইভাবে মেয়েকে একদিনের ব্যবধানে বিদায় করতে পারতো? এক বুক যন্ত্রণা নিয়ে কাজী যখন কবুল বলতে বলল, তখন যেন দুনিয়ায় আধার নেমে এলো। নরম হৃদয় বিষাদে ভরে উঠল। চোখ জোড়া ঠোঁট জোড়া কাঁপছে তীর তীর করে। কবুল বলার মতো শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে গলা কেউ চেপে ধরেছে, এমন একটা অনুভূতি। আশেপাশের সবাই বারবার কবুল বলতে বলছে, কিন্তু অসহায় রাইসার ওষ্ঠ জোড়ায় কেউ যেন সিলমোহর মেরে দিয়েছে। এইদিকে কবুল না বলায় বিয়ে বাড়ির সবার মধ্যে শোরগোল সৃষ্টি হলো। নাবিলা চারিদিকে এর পরিবেশ বুঝে রাইসার কানে কানে বলল, দেখ,
আজকে যদি তোর জন্য আমাদের অপমান হয়, আমি তোকে একেবারে মেরেই ফেলবো। আমাদের ঘাট থেকে যাওয়ার একটা সুযোগ পেয়েও যাচ্ছিস না কেন? ধনী দেখেই তো বিয়ে হচ্ছে। খাবি, ঘুরবি, আরাম করবি। আমাদের পিছু ছেড়ে দে না। আর কত জ্বালাবি আমাদের? নাবিলা বেগমের কথায় যেন বুকটা ভরে উঠল অশ্রুতে। তাদের এতই অসুবিধা হচ্ছে তাকে নিয়ে। ঘোমটার আড়ালেই এক হাতে অশ্রু মুছিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আলহামদুলিল্লাহ কবুল। কথাটি শোনা মাত্রই কাজী সহ সকলেই বলে উঠল আলহামদুলিল্লাহ। কালো শার্ট প্যান্ট পরে ফরমাল ড্রেসে বসে আছে একটা সোফায় বর। অথচ বরের কোনো সাজ তার মধ্যে নেই, চেহারায় কোনো চমক নেই, আছে একরাশ রাগ। এত মানুষের মাঝে যা প্রকাশ করতে চেয়েও সে পারল না। কারণটা অবশ্য তার মমতাময়ী মা। শুধুমাত্র মায়ের কথায় বিয়ে করেই চলে যাবে এই বিয়ের আসর ছেড়ে। এদিকে ছেলের কাছে গিয়ে বিয়ে পড়াতে লাগলেন কাজী। যতটা সময় মেয়ে নিয়েছে কবুল বলার জন্য, তার চেয়েও বহুগুণ সময় নিল ছেলে। তার কপালের বিরক্তির ছাপ। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। আত্মীয় স্বজন সকলে মিষ্টি মুখের পর্ব চলল। ছেলের কাজিন এসে মেয়েটার ঘোমটা সরিয়ে চন্দ্রবিন্দুর ন্যায় তাকিয়ে রইল। চিৎকার করে উঠল, এটা তো সেই মেয়ে নয় যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এটা অন্য কেউ। মুহূর্তেই স্তব্ধ বিয়ে বাড়ি শ্মশানের মতো হলো। ক্ষণিক বাদে মেহেরিমা এসে বলেন, কি বলছিস তুই? সেই মেয়ে নয় মানে? ঠিকই বলছি আন্টি, এটা সেই মেয়ে নয়। এনারা আমাদের মিথ্যা কথা বলেছেন। তাসফিক শিকদারের মুখোমুখি দাঁড়িয়ে মেহেরিমা নওয়ান চোখে ভয়াবহ অবিশ্বাস রেখে বলেন, কি শুনছে? এসব কি সত্যি? তাসফিক শিকদারের মুখ কথা নেই, তার নীরবতাই বলে দিচ্ছে এই সব সত্যি। আপনি এভাবে আমাদেরকে ঠকালেন কেন? আমাদের একটা মান সম্মান আছে, সবকিছু শেষ হয়ে গেল। আপনাদের মেয়েকে বিয়ে দিবেন বলে অন্য একজনকে বসিয়ে দিলেন বইয়ের জায়গায়। ঠকবাজ কোথাকার! আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেল। দেখুন, আমাদেরকে বিশ্বাস করুন, আমরা এটা করতে চাইনি, কিন্তু এটা ছাড়া আমাদের আর কোনো উপায়ও ছিল না। নাবিলা বেগমের কথায় আরো তেতে উঠলেন মেহেরিমা নাওয়ান। আপনাদের উপায় আপনাদের কাছেই রাখুন। আমাদের এত বড় সর্বনাশ কেন করলেন? এর জবাব দিন। তাসফিক শিকদার বলেন, দেখুন বেআইন, আমার মেয়েটা একটা চিঠি রেখে পালিয়ে গেছে। আমরা জানতাম না আমাদের মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তাহলে এটা কখনোই করতাম না। আর এটাও আমার আরেক মেয়ে, দয়া করে ভুল বুঝবেন না। আর এই বিষয়ে আমি বেআইয়ের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি, যাতে আপনাদের বা আমাদের কারোরই অসম্মান না হয়। কিন্তু এতে লাভ হলো কি? মান সম্মান তো চলেই গেল। ঘুরে নিজের স্বামীর দিকে তাকিয়ে ফের বলেন, তুমিও এসব জানতে? স্ত্রীর কথায় মাহতাব নওয়ান হকচকিয়ে গেলেন। দেখো, আমিও পরেই জেনেছি। আর ততক্ষণে করার কিছুই ছিল না। বিয়ে বাড়ির মানুষজনের সামনে কিভাবে কি করতাম তোমাকেও বলতে চেয়েছি। মনে করে দেখো, তোমাকে কতবার ডেকেছি, তুমি ব্যস্ত ছিলে, তাই আসলে না। এখন আমার আর কি করার? তাই বলে পুরো কথা বলার আগেই থামিয়ে দিলেন। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। এখানে কারোর হাত নেই, সব উপরওয়ালারই ইচ্ছা। তুমিও মেনে নাও, আমাদের ছেলের কপালে এই মেয়েই ছিল, তাই এমনটা হয়েছে। নাবিলা বেগম সুর টেনে বলেন, দেখুন বেআইন, আমাদের এই মেয়ে ও খুব লক্ষ্মীমন্ত মেয়ে। রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ পারে। এক কথায় সর্বগুণী মেয়ে। মায়ের মুখে এমন কথা শুনে রাইসা সহসা হাসল। এই হাসি যেন তার ছেলের হাসি, যেই মেয়েকে সারা দিন রাত খুঁটিয়ে একটু ভালো করে কথা পর্যন্ত বলতো না, অথচ সেখানে মানুষের সামনে নিজের মাথা বাঁচাতে কত শত প্রশংসার পঞ্চমুখ। এদিকে যখন তেজ জানতে পারল তার সাথে বিয়ে তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে, অন্য একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে, তার দাউ দাউ করে আগুন জ্বলে উঠল তেজের। রেগে মেগে বেরিয়ে গেল কাউকে কিছু না বলে। মার্জিয়া অনেক ডেকেও ভাইকে থামাতে পারেনি। এদিকে বিয়ে বাড়ির হৈ হৈ রই রই ব্যাপার পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই বলাবলি করছে, এক মেয়ে পালিয়েছে নাগরের সাথে।
আরেক মেয়েকে বিয়ে দিল ঠকিয়ে। সেই মেয়ের চেহারাও পর্যন্ত না দেখে বর অর্ধেক রাস্তা থেকে পালিয়ে গিয়েছে। এদের বাড়ির নাটক দেখে আমাদের গ্রাম নষ্ট হয়ে গেল। কি ছেলে মেয়ে মানুষ করে এরা! আসলেই তো, ওরা সত্যি বলছে। সদ্য বিয়ে করা বউকে রেখে রেখে গেলে যে কেউ এই কথাই বলবে। অনেকেই তো এও বলছে, বেচারির পোড়া কপাল, বাবার বাড়িও সুখ পেল না, এদিকে স্বামীও ছেড়ে চলে গেল। মনে হয় না আর সংসার জীবনেও সুখ লাভ করবে। মা না থাকলে যা হয় আর কি। কথাগুলো ঘোমটার আড়ালে শুনে নিঃশব্দে চোখের পানি ফেলছে রাইসা। আজ তার আপন মায়ের কথা বড্ড মনে পড়ছে। খুব বলতে ইচ্ছে করছে, মা, তুমি আমাকে একা কেন রেখে গেলে? সঙ্গে করে কেন নিয়ে নিলে না? তার কথা কি আর শুনতে পারবে তার মা? একা একাই অঝোর ধারায় অশ্রু ঝরালো। এত এত মানুষ চারিদিকে, অথচ এই মেয়েটার কষ্ট বোঝার জন্য একটা মানুষও নেই। তার বুকের ভেতর উথাল পাথালের শব্দ, আর তার কারোর কান পর্যন্ত পৌঁছালো না। এ বড় কঠিন সুর। সব আত্মীয় স্বজন চলে গেছে। এসব কাহিনীর পর আর কেই বা থাকতে চায়? মাহতাব নওয়ান যখন জানতে পারল তার ছেলের আগেই বেরিয়ে গেছে, তখন তিনি হতাশ হলেন। বিয়ে যখন হয়েই গেছে, এখানে আর কি করার? মেয়েকে তো রেখে যাওয়া যায় না। সে এখন তার ঘরের ইজ্জত। বিদায় বেলায় বাবার কাছে গিয়ে কাঁদল রাইসা, কিন্তু তার বাবা শুধু চেয়ে দেখল, মাথায় হাতটাও পর্যন্ত রাখলো না, যেন বিদায় করে দিতে পারলেই বাঁচে। নাবিলা বেগম রাইসাকে ধরে মিথ্যে মিথ্যে কান্না করলো, অথচ তার চক্ষুপট জোড়ে এক ফোঁটাও অশ্রু নেই। সুখে থাকিস মা, তোর খুব ভালো হোক। শ্বশুর বাড়ির সবার সাথে সবসময় ভালো ব্যবহার করিস। জবাবে রাইসা শুধু মাথা নাড়ালো। মা, আমি একটু রুমে যাব। এই সারাটা দিন মেয়েটা আহ, এই একটা কথাই বলল। মেকি হেসে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, যা। শেষবারের মতো নিজের রুমটা দেখে আয়। এখানে আমার থেকে অনুমতি নেওয়ার কি আছে? সম্মতি পেয়ে রাইসা দ্রুত গতিতে ছুটল নিজের জন্য বরাদ্দকৃত সেই চিলে কোঠার ঘরে। আগের যুগের মতো বেঁধে রাখা একটা পুঁটলি বের করে সেখান থেকে একটা ছোট্ট ছবি বের করলো। অকপটেই চক্ষু ভেসে এলো, জানো আম্মু, তোমার এই একখান ছবি ছাড়া আমার কাছে কিছুই নেই। তোমাকে ভীষণ মনে পড়ে আমার। তুমি আমার সাথে বেইমানিটা না করলেও পারতে। আমি কি খুব বোঝা ছিলাম তোমার কাছেও, যে জন্য তুমি সাথে নিলে না? আমার আমার কেন পৃথিবীতে আসতে হলো, যেখানে ভালোবাসা নামক অনুভূতি আমার জন্য নেই, আর না একটুখানি সহানুভূতি? ছবিটাই তার জন্মদাত্রী মা রোহিণী শিকদার। চেহারায় হাস্যোজ্জ্বল, যেন চাঁদের আলোর মতোই ঝলমল করছে। কেউ বুঝবে না যে ছবির মানুষটা আর বেঁচে নেই। চোখ মুছে নিল। আরেক বাড়িতে আরেক যুদ্ধ তাকে নামতে হবে। যেভাবে শিকদার বাড়ির চাকরানী ছিল, পার্থক্য একটাই, এখন থেকে স্বামীর সেবা আর শ্বশুর বাড়ির কাজের লোক। উঠে বাইরে আসতেই মার্জিয়া রাইসার হাতটা ধরে বলে, চলো ভাবি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হঠাৎ ভাবি ডাক শুনে যেন গায়ে অদ্ভুত কাঁটা দিল। হে কেমন ডাক! এত সুন্দর মিষ্টি করে ডাকলো। এর আগে কেউ উচ্চ স্বর ব্যতীত কোমল গলায় নামটাও উচ্চারণ করতো না। সেখানে মার্জিয়ার ভাবি ডাক যেন কোথাও প্রশান্তির হাওয়া বইয়ে দিল। গাড়িতে উঠে জানালা দিয়ে একবার চাইলো সেই শিকদার কুটিরের দিকে, যেখানে তার শৈশব কেটে কৈশোরের জীবনে পদার্পণ করেছিল। এত এত স্মৃতি যেন একটা দিনেই তার জীবনে অভিশপ্ত করে দিল। এই তো, সকালেও বেশ খুশি ছিল বোনের বিয়ে হবে ভেবে, কিন্তু সময়ই ফেরে। যাকে দুলাভাই ডাকার কথা, সেই এখন তার স্বামী। সময় মানুষকে কত কিছুই চিনতে জানতে সাহায্য করে। একরাশ অভিমান ফেলে চলে যাচ্ছে। গাড়ির পেছনে বসে মার্জিয়া, আতিয়া আর রাইসা। এখনো ঘোমটা টেনে বসা রাইসার মুখ কেউই দেখেনি। সানজিদাকে যখন দেখতে এসেছিল তখন রাইসাকে ঘরে তালাবদ্ধ করে রেখেছিল, তাই তার সাথে কারোর সাক্ষাৎ হয়নি বা সম্মুখে দেখাও না। রাইসাকে দেখে যদি তার মেয়েকে ছেড়ে রাইসাকে পছন্দ করে, তাই এই কাজ করেছিল নাবিলা বেগম।
যদি এমন সোনার হরিণ হাত থেকে ফসকে বেরিয়ে যায়। কিন্তু সেই ভয়ই সত্যি হলো। আর যাকে লুকিয়ে রেখেছিল তাকেই নিজে মুখে বিয়ের তাগাদা দিতে হয়েছে। সাই সাই করে গাড়ি চলছে রাস্তা দিয়ে। রাইসা আগে কখনো এমন বড় গাড়িতে ওঠেনি। শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতো এত দূর পর্যন্তই। জানালার দিকে তাকালো। ঘোমটার বাইরে থেকে তাকে দেখা না গেলেও ঘোমটার ভেতর থেকে রাইসা ঠিকই সবকিছু দেখতে পারছে। পরিষ্কার না হলেও আবছা দেখা যাচ্ছে। একের পর এক গাছপালা, দোকানপাট, বড় বড় বিল্ডিং, সবকিছু ছাড়িয়ে শহরের রাস্তায় উঠে পড়েছে গাড়ি। হিমেল বাতাস এসে যেন শরীর ছুঁয়ে দিল। শীতল বাতাসে শরীর শীতল হলেও মনকে শীতল করতে পারল না। সবেগে ঝরতে থাকা অশ্রু জল কোণঠায় নেমে এসেছে। আমার ছেলেটা কোথায় গেল কে জানে। এদের পরিবারের জন্য আমার ছেলেটার কিছু হলে আমি কাউকে ছেড়ে দেব না। গাড়ির ভেতরেই স্ত্রীর এমন কথা শুনে মাহতাব নওয়ান সংকুচিত হলেন। কি বলছো এসব? গাড়িতে মেয়েটা বসে আছে, সে এখন আমাদের ছেলের বউ। এত বড় সত্যি আমরা অস্বীকার করতে পারি না। আর তাছাড়া তুমি ওর সামনেই এমন কথা বলছো, মেয়েটার তো খারাপ লাগবে, তাই না? তুমি কি বলতে চাইছো? আমি কি মিথ্যা কিছু বলেছি? যারা মিথ্যা দিয়েই এত বড় সম্পর্ক তৈরি করলো, তুমি তাদের পক্ষই নিচ্ছ? দেখো, আমি কারোর পক্ষই নিচ্ছি না। তুমি শান্ত হও, বাড়িতে গিয়েও এই নিয়ে আলোচনা করা যাবে। পরবর্তীতে মেহেরিমা নওয়ানও আর কিছুই বলেনি। তার ছেলে নিয়েই যে টেনশনে আছে, আর বাড়তি কথা বলল না। গাড়ি এসে থামলো নওয়ানকুঞ্জতে। চারতলা ভবনের একটা বিশাল ডুপ্লেক্স বাড়ি, যেখানে না দামি দামি আসবাবপত্র বলে দেয় তাদের বংশ ও অর্থবিত্ত কি। রাইসা যেন স্বপ্নে ঘুরতে এসেছে। এক এক করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মেহেরিমা নওয়ান মেয়েকে বলল, তুমি এই মেয়েকে ওপরে তোমার পাশের রুমে নিয়ে যাও। তারপর দেখো তার কি কি প্রয়োজন। রাত প্রায় তখন 1টা বেজে গেছে। এই সময় আর কেউ খাবার খেতে আসলো না। অবশ্য খাবার খাওয়ার মতো পরিস্থিতিও তাদের মধ্যে এখন নেই। তোমার বোকামির জন্য আজ আমার ছেলেটা বিয়ে বাড়ি থেকেই চলে গেছে। এখন কোথায় আছে আমি কেমন করে জানবো? তুমি অযথাই টেনশন করছো। ফোন দিয়ে দেখছি কোথায় আছে। আমি এতক্ষণে ফোন দেইনি মনে করেছো? আমার ছেলে ফোনটা বন্ধ করে রেখেছে। আমি তোমাদের বাপ ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছি। আমার দিকে কেউ নজরও দেয় না। যে যার মতো সিদ্ধান্ত নেয়, যে যার মতো বাড়ি ছাড়ে। আর আমি আমি এত কিছু নিতে পারছি না। টেনশন করো না, তোমার ছেলে চলে আসবে। দেখো কোনো বন্ধুর ফ্ল্যাটে উঠেছে। স্বামীর কথাতেও কপালের ভাঁজ সরল না মেহেরিমা নওয়ানের। তার দুশ্চিন্তার নেই শেষ। এত রাতে ছেলেটা কোথায় গেল এই নিয়ে ভাবছেন। এদিকে রাইসাকে পাশের রুম দেখিয়ে ফ্রেশ হতে বলে চলে গেল মার্জিয়া। এরপর এসে ডাকলো, ভাবি দরজা খুলুন, কিছু খাবেন না? ওপাশ থেকে উত্তর আসলো ছোট করে, আমার খিদে পাইনি। মার্জিয়া আর কথা বাড়ালো না। সারাদিন যা দখল গেছে, এখন রেস্ট নেওয়া ভালো। রাইসা বারান্দায় গেল। চাঁদের আলোয় ঝলমল করছে চারিদিক। সে এক বিন্দু আলো এসে এই বারান্দায়ও পড়েছে। ব্যাগ থেকে কাপড় বের করে একটা সুতির থ্রি পিস পরে নিল। এখানে ঘরে আসবাবপত্রের নেই অভাব, যেন জায়গার অভাব পড়েছে, কিন্তু আসবাবপত্রের নয়। দামি দামি জিনিস দেখে রাইসা হতবাক হলো, অথচ ভাবলো এসব তার বোনের অধিকার ছিল। এত সুখের সংসার ছেড়ে কোথায় গেলে আপু? কোনো উত্তর আসলো না। আনমনেই ভেবে চলেছে দিনের কথা।